দেখুন ২৬-এর নির্বাচনী যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ভোটের প্রচারে সব পক্ষই ময়দানে নেমেছে। ভরকেন্দ্র ভবানীপুরে নজর রাখবো শুরুতেই, কেন তার কারণ সেই ভবানীপুরেই আজ কর্মী সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অহিন্দ্র মঞ্চে, চেতলা অহিন্দ্র মঞ্চে আজ সন্ধে সভা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে কর্মী সমর্থকদের কি পেপটক দেন তিনি, সেদিকেই নজর সকলের। আসুন তার একটু আভাস নেওয়ার চেষ্টা করি। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, ইতিমধ্যেই ভবানীপুরকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তাপ তা প্রত্যেক দিনই বৃদ্ধি পাচ্ছে এবং শুভেন্দু অধিকারী তিনি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে ভবানীপুরে লড়াই করছেন। তিনিও তার প্রচার শুরু করে দিয়েছেন। 2021-এ তৃণমূল কংগ্রেস যেমন বাংলা নিজের মেয়ে কি চাই স্লোগানকে সামনে রেখে গোটা রাজ্যে নির্বাচনে লড়েছিল, এবারে ভবানীপুরের জন্য ওই ঘরের মেয়ের আদলই স্লোগান তৈরি করে তারা তাদের নির্বাচনী প্রচার ইতিমধ্যে শুরু করেছে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচার গোটা রাজ্য জুড়ে শুরু করতে চলেছেন আগামী সপ্তাহের একেবারে শুরু থেকেই, ফলে কোনোভাবেই তার পক্ষে সর্বক্ষণের জন্য ভবানীপুরে তো সময় দেওয়া সম্ভব হবে না। ফলে প্রচারের ক্ষেত্রে যাবতীয় যে দায়িত্ব সমস্ত কিছু সামলাবেন হচ্ছে ভবানীপুরের যারা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওয়ার্ডগুলোর যারা কাউন্সিলররা রয়েছেন, বুথের কর্মীরা রয়েছেন এবং বিশেষ করে সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া রয়েছে। গত বৃহস্পতিবারের বৈঠকে প্রচারের রূপরেখা কি হবে তা তৈরি হয়ে গিয়েছে। কাউন্সিলররা বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক তারা তাদের প্রচার শুরু করেও দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আরো বেশ কিছু বার্তা দিয়ে রাখতে পারেন। তার মধ্যে কোন কোন কথা বাড়িতে গিয়ে বলতে হবে, দ্বিতীয়ত হচ্ছে গোটা ভবানীপুরকে যেহেতু মিনি ইন্ডিয়া বলা হয়, ফলে কোন অংশতে বেশি করে প্রচারে জোর দিতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রে খবর যে তিনি একটি বড় মিছিল এই এলাকাতে করতে পারেন, তবে সেটি একটু পরের দিকে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে মূলত হচ্ছে একদম সকাল থেকে রাত পর্যন্ত যারা বুথের কর্মী তাদেরকে যে প্রচারের কিভাবে কাজ করবেন সেটিকে আজকে তিনি বার্তা আকারে বুঝিয়ে দেবেন। আর দ্বিতীয়ত ভবানীপুরের প্রচুর ভোটার রয়েছেন যারা এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থাতে রয়েছেন এবং তাদেরকে যে সাহায্য করার জন্য BLO 2-দের আগে থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সংক্রান্ত বিষয়ে BLO 2-রা উদ্ভিত্তিক কি কাজ করছেন এবং কি রিপোর্ট তাদের কাছে রয়েছে, সেই রিপোর্টে তিনি আজকের এই কর্মী সভা থেকে কাউন্সিলরদের থেকে বুঝে নিতে পারেন। বেশ। আর এই ভবানীপুরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লড়ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনিও প্রচারে ঝড় তুলেছেন। ভবানীপুরে বৃহস্পতিবারের পর শনিবারও পৌঁছে গিয়েছিলেন তিনি, জনসংযোগ সেরেছেন। তার আগে যদিও কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী। মানুষ পরিবর্তনের পক্ষে, প্রত্যাবর্তনের পক্ষে নয়। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারের পর শনিবার ফের প্রচারের ময়দানে। এদিন কালীঘাট মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। শনিবার মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। কালীঘাট মন্দিরের কাছেই নকুলেশ্বর মন্দির এবং জগন্নাথ মন্দির, এই দুই মন্দিরেই পুজো দেন বিজেপি প্রার্থী। এরপরেই শুরু জনসংযোগ। বিজেপির প্রবীণ নেতাকর্মীদের বাড়ি যান, কথা বলেন। কর্নেল সব্যসাচী বাগচির বাড়িতেও যান। এরা এখানে জনসংঘের সময় থেকে অনেকেই ভারতীয় জনতা পার্টি, এদের আশীর্বাদ ছাড়া এই যে মিশন সম্পূর্ণ হতে পারে না। 8 জন বিশিষ্ট কার্যকর্তার বা আমাদের অভিভাবক সমনেতৃত্বের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমে শাহরজির বাড়িতে গেছি, তারপরে নারায়ণজি জৈনজির বাড়িতে গেছি, এখন ওমপ্রকাশ মিশ্রজির কাছে আশীর্বাদ নিলাম। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা বর্ণময় করে তুলুন এবারে রামনবমীকে। ভবানীপুরে জনসংযোগ। এই সময় সুর চড়ান এক ব্যক্তি।
দিদি আমাদের সবকিছু, আপদ বিপদ সবকিছু দিদি। এর জবাবও দেন শুভেন্দু অধিকারী। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ, সবাই সবার মত প্রকাশ করতে পারে। ভবানীপুরে যদুবাবুর বাজারে ভোলানন্দ আশ্রম, জনসংযোগ সেরে আশ্রমে যান শুভেন্দু অধিকারী। কথা বলেন সাধু সন্তদের সঙ্গে। নিউজ 18 বাংলা। টার্গেট নন্দীগ্রাম। নন্দীগ্রাম একটা হাই ভোল্টেজ কেন্দ্র, এ আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সরকারের পালাবদলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে এবার হাড্ডাহাড্ডি লড়াই। সেই নন্দীগ্রামে প্রার্থী বিজেপির শুভেন্দু অধিকারী আর তার বিপরীতে তৃণমূলের পবিত্র কর। সেখানেই কর্মী সভা, 25শে মার্চ কর্মী সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু নন্দীগ্রাম নয়, এর পাশাপাশি কেশিয়ারি, দাসপুর, নারায়ণগড়েও জনসভা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের 24শে মার্চ পাথর প্রতিমায় জনসভা করবেন অভিষেক। দু হাজার উনিশ সাল, তখনও শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করেন। 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির যে ভোট শতাংশ তা উত্তরোত্তর বেড়েছে। শুধু যে বেড়েছে তাই নয়, আরও বাড়বে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন সেই মার্জিন এবার ছবে 55%-এ। 55% ভোটের চ্যালেঞ্জ শুভেন্দুর। জেলায় 19 থেকে 24-এর ভোট শতাংশকেই হাতিয়ার করছেন তিনি। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে যদিও মান্যতা দিতে নারাজ কুণাল ঘোষ। একটা কথা অন রেকর্ড লিখে রেখে যান, 2019 আমি বিজেপিতে আসিনি, বিজেপি এই জেলায় 37%, 2021 বিজেপি 44%, 2024 বিজেপি 49%, 2026 বিজেপি 55% ভোট পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট 35%-এর নিচে নেমে যেতে চলছে। কারণ পুরনো বা আদি বিজেপি যে কজন ছিলেন, এই দলবদলু তৎকাল বিজেপিরা যে বিজেপি পার্টিটাকে হাইজ্যাক করে তাদের মধ্যে যে অত্যাচার চালাচ্ছেন, তারাই আর ওদের সঙ্গে নেই, তারাই তৃণমূলে চলে যাচ্ছেন। ওখানে লড়াই হচ্ছে পবিত্র বনাম পাপের লড়াই নন্দীগ্রামে। তো পবিত্র জিতবেন। 28শে ফেব্রুয়ারির পর 23শে মার্চ কমিশন প্রকাশ করবে নতুন ভোটার তালিকা, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে এবং আগামী সপ্তাহে সোমবার এবং শুক্রবার অর্থাৎ দুটি তালিকা প্রকাশ হবে। আপনারা জানেন ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল যে প্রতি শুক্রবার একটা করে তালিকা প্রকাশ হবে এবং প্রথম দফা নির্বাচনের আগে 5 সপ্তাহ হাতে ছিল। কিন্তু গত শুক্রবার কোনো তালিকা প্রকাশ হয়নি। আগামী সোমবার অর্থাৎ আগামীকাল তালিকা প্রকাশ হবে, সাপ্লিমেন্টারি তালিকা। শুক্রবারও একটি তালিকা প্রকাশ হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানি, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আগামীকাল সন্ধ্যের পর নির্বাচন কমিশনের তরফে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে হতে সন্ধ্যে 7টা হয়ে যাবে এবং সেই সাপ্লিমেন্টারি তালিকা তারপর জেলা শাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। জেলা শাসকরা সেই তালিকা ছাপিয়ে বিভিন্ন বুথে বুথে টাঙাবেন। আন্ডার অ্যাডমিনিস্ট্রেশনে থাকা এখনো পর্যন্ত প্রায় 27,30,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা। আজ পর্যন্ত সেই সংখ্যাটা 30 লক্ষ পৌঁছাবে বলেই মনে করছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। যদিও যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেখানে প্রায় আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা 27 লক্ষের কাছাকাছি অভিযোগের নিষ্পত্তির তালিকা প্রকাশ করা হতে পারে নির্বাচন কমিশনের তরফে। সেখানে মোট দুটি ক্যাটাগরি থাকবে, একটি ডিলিশন, একটি অ্যাডিশন। অর্থাৎ যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে তারা অ্যাডিশন ক্যাটাগরিতে থাকবেন, যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না, ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন, তাদের নাম ডিলিশন ক্যাটাগরিতে থাকবেন। সোমবার সন্ধ্যের পরেই তালিকা প্রকাশ করা হবে। তারপর ফের আগামী সপ্তাহে শুক্রবারও তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ পরপর দুদিন, অর্থাৎ এই সপ্তাহে পরপর দুদিন তালিকা প্রকাশ করা হবে, একটি সোমবার একটি শুক্রবার। তারপর থেকে প্রত্যেক সপ্তাহেই শুক্রবার করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে। এবং কমিশন মনে করছে রাজ্যে বিধানসভা ভোট 2 দফায়, প্রথম দফা ভোটের আগেই সব অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করে ফেলতে পারবেন। অন্যদিকে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে প্রাক্তন বিচারপতিদের মাথায় রেখে, সেই ট্রাইব্যুনালের কাজও যাতে দ্রুত শুরু করা যায় সেই বিষয়েও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে প্রয়োজনীয় গাইডলাইন তৈরি করা হচ্ছে।
ওকে, আর এবার যে খবরের দিকে নজর রাখবে যে 60 লক্ষ বিচারাধীন, সেই 60 লক্ষ বিচারাধীনের মধ্যে ইতিমধ্যে 27 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। কাদের নাম থাকছে, কাদের নাম বাদ যাচ্ছে, এই নিয়ে এখনো পর্যন্ত সংশয় রয়েছে। তবে সংশয় কিছুটা কাটবে, কারণ রেজাল্ট আউট আগামীকাল। আটাশে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 23 মার্চ অর্থাৎ সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। এরপর থেকে প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করবে কমিশন। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় বিচারাধীনের সংখ্যা 60,06,675। শুক্রবার পর্যন্ত 27,23,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতে সোমবার তালিকা প্রকাশ হওয়ার কথা। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে 23 জেলার জন্য প্রাক্তন বিচারকদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট তো যখন আমরা পাবো আমরা পাবলিশ করে দেবো। ট্রাইব্যুনাল এখন যে আছে জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে। এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে, যখনই তৈরি হবে আমরা লেগে আছি যত তাড়াতাড়ি এদেরকে কার্যকারী করতে পারবো। গত 24 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলার এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ। গত 10 মার্চ ফের নজিরবিহীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন হবে। এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ যাবে তারা এই ট্রাইব্যুনালগুলিতে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে অনলাইনে, জেলা শাসক অথবা মহকুমা শাসকের অফিসে গিয়ে। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? অবশেষে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে সোমবার বিকেলে। পাশাপাশি তালিকা প্রকাশের আগেই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি করে দিল ট্রাইব্যুনালও। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারদের নাম কোনোভাবেই তালিকায় থাকবে না, আর এসআইআরে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। একদিকে বলছেন প্রথমেই শুভেন্দু অধিকারী, তার পাল্টা দিচ্ছেন ফিরহাদ হাকিম। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য কত সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে, ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছেন। কিন্তু কান খুলে শুনে রাখুন, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন। ভারতীয়দের যেভাবে হ্যারাস করা হচ্ছে যাতে না করা হয়, যে অন্তত বিচারের এর বাণী যেন নীরবে নিভৃতে না কাঁধে, যাতে বিচার পায় সব ভারতীয় যে আমি ভারতীয়, আমার কাছে ভোট অধিকার আছে, এটা আমার সংবিধান আমায় দিয়েছে। এক শ্রেণীর মানুষ, এক ধর্মের মানুষ, এক বর্মের মানুষ তার নাম কেটে দেওয়া হবে, এটা সংবিধান অ্যালাউ করে না। এসআইআরে যার পারছে তার নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ভোট কাটাকুটির খেলা চলছে। রাষ্ট্রপতি শাসন করে সরকার নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ তুলেছেন ঈদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। সুর তার ছিল সপ্তমে। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम काट दो, उसको नाम काट दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार। শনিবার ঈদ, রেড রোডে ঈদের মঞ্চ থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এ নাম বাদ যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে নিশানা। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं
लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है। आई एम सॉरी टू से थोड़ा थोड़ा गद्दार भी है जो बीजेपी के पास रुपया लेके वोट बटने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिर खोदा होता है। आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया और कहते हैं मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। चोर डकैत गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे, और जो बंगाल को टारगेट करे वो जहान्नाम में जाए। हमारा राजा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। এদিন রেড রোড থেকে পাক সার্কাসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পাক সার্কাসের লাল মসজিদ এলাকায় জনসংযোগ করেন। শনিবার ঈদে জনসংযোগ, আর রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভোট প্রচারে নামবেন তৃণমূল নেত্রী। তার আগে রবিবার কর্মীদের নিয়ে বৈঠক করবেন। নিউজ 18 বাংলা।